দুদিনের সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আগামীকাল, হতে পারে কয়েকটি চুক্তি। বিএনপি একটি ভুয়া দল, তাদের সঙ্গে জনগণ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রা। ঈদ ভাঙা বাজারে ক্রেতা কম থাকলেও চড়া নিত্যপণ্যের দাম, কাঁচামরিচের কেজি ছাড়িয়েছে 200 টাকা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 3:30টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এ সময় ভারতের একটি সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় হোটেল তাজ প্যালেসে। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। এর আগে দুপুর 2টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতার স্মারক সই হতে পারে। সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিএনপি ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করে গুজব ছড়াচ্ছে, এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে দলটি। এসবের সমুচিত জবাব দেওয়ার কথাও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি একটি ভুয়া দল, তাদের সঙ্গে জনগণ নেই। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। নানা রঙের প্লাকার্ড, ব্যানারের সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচু পাতার ওপরে শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপির সমালোচনাও করেন তিনি। আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ না, একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলেই সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে 28 অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া ভুয়া। সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেন, যারা একসময় আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন তারাই এখন ধ্বংসের পথে। গাজীপুরের কন্যাজাতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলার মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আজকে এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই নম্রদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। অসাম্প্রদায়িক রাজনীতি জয়লাভ করবে। আওয়ামী লীগে আমাদের শয়তান থাকে না, এরা ইংলিশ। এই বিএনপি জামাতের নেতা কর্মীরা না, এখন তো কর্মী নাই, নেতা আছে কয়েকজন বুড়া, দাঁত আছে, চোখ নাই, চোখ আছে, এক নাই, তাই না? কোন আদর্শবান কর্মী নেতা বিএনপিতে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু মিডিয়া ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ তুলছে, যা ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন দলটির নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা জানান। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেল রুটের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এই সভায় জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারত বন্ধু রাষ্ট্র হলেও অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করেছে। ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবেন, এটি দেশের মানুষ মেনে নেবে না বলে দাবি করেছেন তিনি। কিছু সংখ্যক আমলা আর পুলিশদের বিরোধী দল দমন করে সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না মন্তব্য করে তিনি বলেছেন, দেশের বর্তমান করুণ অবস্থার জন্য সরকারই দায়ী। আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা বা আপনাকে ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। দামি নির্বাচন দিয়ে সেই সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। ঈদের ছুটি দুদিন আগে শেষ হয়ে গেলেও বাড়তি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাওয়া অনেকেই রাজধানীতে ফিরছেন আজ। রাজধানীমুখী ট্রেন এবং লঞ্চগুলোতে আজ চোখে পড়ার মতো ভিড়। ফিরতি যাত্রা বেশ স্বাচ্ছন্দ্য ছিল বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ফিরে আসা মানুষের এই চাপ কালও থাকবে। এদিকে অনেকেই বাইরে থাকায় এতদিন রাজধানীর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। চিরচেনা রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে ঢাকার। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। সাপ্তাহিক ছুটির দিন সামনে রেখে ঈদের টানা ছুটি কাটিয়েছেন অনেকেই। ফুরিয়ে আসে সেই ছুটিও। জীবিকার তাগিদে আবারও ফিরে আসা কর্মক্লান্ত জীবনে। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ফিরে আসা মানুষের। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদে আসতে হচ্ছে সবাইকে। জি, ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটেছি, যদিও একটু বৃষ্টি ছিল আমাদের ওইদিকে, এই জন্য একটু অসুবিধা হয়েছে। তো ওভারঅল মোটামুটি ভালোই। জি আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটছে পরিবারের সাথে, অনেক আনন্দ, ভালো লাগছে, খারাপ না। তবে কিছুটা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, তবে তুলনামূলকভাবে সেটা অনেকাংশে কম গতবার থেকে। পরিবারকে ছেড়ে আসতে খুব খারাপ লাগতেছে, তবুও কিছু করার থাকে না, যেহেতু আমরা চাকরি করি। কর্মস্থলে ফিরলাম তখন তো মনটা অবশ্যই খারাপ থাকবে। ভোর থেকে সদরঘাটেও ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। বাড়ি যাওয়ার সময় কিছুটা ভোগান্তি থাকলেও ফেরার পথে চাপ না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। দীর্ঘ একটা ছুটি কাটালাম, এটার জন্য ভালো লাগতেছে। কালকে রোববার থেকে আবার কর্মজীবনে প্রবেশ করব। এই ভিড়ভাট্টার মধ্যে যাওয়াটা একটু কষ্ট, কিন্তু যেরকম কষ্ট সেরকম আবার দেখা যায় ঈদের পরে ভালো লাগাটা সেরকম কাজ করে। না, আমাদের যেহেতু লঞ্চ যাত্রা আছে অতটা ভোগান্তি হয় না, বেশ ভালোই লাগে আসতে। বুধবার থেকে সরকারি বেসরকারি অফিস খুললেও গেল 2 দিন ফাঁকাই ছিল রাজধানী। এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে ঢাকা আবার ফিরতে শুরু করবে সড়কে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ ভাঙা বাজারে বেচাকেনা না জমলেও বেড়েছে পেঁয়াজ এবং নিত্যপণ্যের দাম। কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে 200 টাকা। সুখবর নেই মুরগির বাজারেও। রিপোর্ট করছেন SM ফয়েজ। সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচা মরিচের দাম অনেক বেড়ে গেছে। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। কাঁচা মরিচের দামটা আমার মনে হয় একটু বেশি, বাজারটা সবচেয়ে বেশি। সারা দেশে বৃষ্টির কারণে মরিচ উঠে না, আর ইন্ডিয়াতে মরিচটা বদ্ধ আসলে এতদিন, যার কারণে দাম ছিল। বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। পেঁয়াজ হাটে কৃষকরা আমদানি করতেছে না, হয়তো এদিকে একটু চাহিদা আছে, এই কারণে 1-2 টাকা বাজারটা একটু বাড়ছে। আগে আমরা ধরেন পেঁয়াজ 70 টাকা কিনতাম, এখন ধরুন 86 টাকা পেঁয়াজ পড়ে। আর সবজি বাজারে তেলেসমাতি। এক দোকানে বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অন্য দোকানে 80 টাকা। 10 টাকা কেজি যে দন্দুল ছিল বেগুন, আর হলো ঢেঁড়স। বেগুন বেশি 20, ভেন্ডি 10, চিচিঙ্গা 10। তারপরে আমি লাউ বেচলাম 1 পিস 20 টাকা করে। বেগুন গোলটা 80 টাকা কেজি, এটা 100 টাকা কেজি, আর এটা হচ্ছে 60। জালি একটা 50-60 টাকা পিস, কাকুল 50-60 টাকা কেজি, চিচিঙ্গা 40-50 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 180 টাকা, দেশি মুরগি 700 থেকে 730 টাকা। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। ব্রয়লারটা এই সপ্তাহে বিক্রি হয়েছে আপনার 180-190, গত সপ্তাহে বিক্রি হয়েছে 190-200। অস্বস্তি মাছ বাজারেও। মাগুর মাছ 500 টাকা কেজি, ইলিশ মাছ 1600 টাকা কেজি,
শোল মাছ 800, 1 কেজিটা 1600 আর বেচছি 1800 এন্ড 1600 আর 1 কেজির নিচে যেটা এটা 1300 থেকে 1350। নানা অজুহাতে লাগামহীন আরও বিভিন্ন পণ্যের দাম। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। বিভিন্ন এলাকা থেকে ধীরে নামছে পানি। পরিস্থিতির আরও উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল এবং সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। এখনো তলিয়ে আছে শহর ও গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শহর থেকে গ্রামে অধিকাংশ মানুষ অনাহারে অর্ধাহারে আছে। সরকারি ত্রাণ পেলে তাদের অনেক সুবিধা হবে। বন্যায় জেলায় 12টি উপজেলার 1306টি গ্রাম প্লাবিত হয়েছে। 694টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 24,000 বন্যার্ত। দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা মানুষ যেন না খেয়ে না থাকে এবং প্রতিটি মানুষের মুখে যেন আমরা অন্ন তুলে দিতে পারি। সেজন্য আমরা আজকে থেকে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিটি ত্রাণ কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্রে আমরা সেই ত্রাণ পৌঁছে দিব। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে। কমেছে সুরমা ও কুশিয়ারার পানি। সিলেট নগরীর কিনব্রিজ এলাকা ঘুরে দেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় রিজার্ভার করার কথা জানান তিনি। সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। এগুলো করলে পরে সার্বিকভাবে বন্যার যে আমাদের উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। এদিকে ভারী বর্ষণ ও উজানের পানিতে বেড়েছে গাইবান্ধার সব নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও তিস্তার পানি বিপদসীমার ওপরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সকালে এক ব্রিফিংয়ে তিনি সব কথা জানান। তবে এরপর থেকে আবার এই 3টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন 48 ঘণ্টা পর সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে আবারও ভারী বৃষ্টি হলে এতে সিলেটের বন্যা পরিস্থিতি আবারও অবনতি হতে পারে। আগামী 48 ঘণ্টা পর শুধু বাংলাদেশে নয়, আসাম, ত্রিপুরায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবছর শুধু বাংলাদেশ নয়, পুরো সাউথ এশিয়ায় জুলাই মাস পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। আমাদের পূর্বাভাস হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা ওইরকম অতি ভারী বর্ষার সম্ভাবনা, বিশেষ করে আপনার সিলেট, ময়মনসিংহ, রংপুর। তবে 24 থেকে 48 ঘন্টা পর যে আবার নতুন করে অতি ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট, শুধু এইসব জায়গায় না, এর আপার ক্যাচমেন্ট যেটা আমরা বলি আসাম, মেঘালয়, ত্রিপুরা, তারপরে আপনার মিজোরাম, সিকিম, এইসব জায়গাও আপনার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নতুন করে বৃষ্টি যদি ওইসব এলাকায় অতি ভারী বর্ষণ হয় তবে আবার নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিবে। পাহাড় ধসে কক্সবাজার শহরের বাদশাহঘুনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। মধ্যরাতে এই ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া পাননি। পরে তারা নিজেরাই মাটি কেটে দম্পতিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গেল বুধবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে 2 জন স্থানীয় এবং 8 জন রোহিঙ্গা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিদায়ী সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান। পরে তিনি জাতির পিতা এবং তার পরিবারের সদস্যগণ সহ 15 আগস্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এই সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বলিবেন না যে
সাতক্ষীরায় নবনির্মিত ভ্যাট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। শুক্রবার বিকেলে শহরের জেলখানা রোডে ৫ তলার এই ভবনের উদ্বোধনের পর ভোমরা স্থলবন্দরে নবনির্মিত ল্যান্ড কাস্টমস কমপ্লেক্সের নাম ফলক উন্মোচন করেন। সেখানে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি, তবে সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক এবং ভ্যাট প্রশাসনের সদস্য ফারজানা আফরোজ, কর প্রশাসনের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ সহ সাতক্ষীরার কাস্টমস এবং ভ্যাট বিভাগের কর্মকর্তারা এই সময় তার সঙ্গে ছিলেন। ভোমরা স্থলবন্দরের ল্যান্ড কাস্টমস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে 22 কোটি টাকা ব্যয়ে, আর ভ্যাট কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে 15 কোটি টাকা। গাজীপুরের কাশিমপুরে সুয়ারেজের লাইনে গ্যাস জমে বিস্ফোরণে এক শিশু সহ 5 জন দগ্ধ হয়েছে। কাশিমপুর শ্রীপুর আঞ্চলিক সড়কে কাজী মার্কেট এলাকায় গত রাত 8:30টার দিকে প্রায় 200 মিটার এলাকা জুড়ে সুয়ারেজের ড্রেনের ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এ সময় ম্যানহোলে ঢাকনাগুলো উড়ে যায়। প্রায় 15 ফিট পরপর ড্রেনের উপর ঢাকনাগুলো দেয়া ছিল। 4 ফিট চওড়া বেশ কয়েকটি ঢাকনা বিস্ফোরণে উড়ে গিয়ে রাস্তার উপরে পড়ে। এ সময় পাশের কয়েকটি দোকানের শাটার গ্লাস ভেঙে যায়। বিস্ফোরণে কয়েকজন পথচারী দগ্ধ হন। 21 বছর ধরে পরিত্যক্ত কুড়িগ্রামের 100 বছরের পুরাতন রেল স্টেশনটি আবারও চালুর দাবি উঠেছে। ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে, যোগাযোগ ব্যবস্থায় সড়ক ও নৌপথের সঙ্গে রেলপথেরও উন্নয়ন চায় কুড়িগ্রামবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। মাটিচাপা পড়েছে রেল লাইন, ভূমিদস্যুদের দখলে পুরো স্টেশন। নতুন রেল স্টেশন প্রতিষ্ঠার পর থেকে পুরাতন এই রেল স্টেশনটির গুরুত্ব কমে যায়। স্টেশন এলাকার জনগণের ভাগ্য পরিবর্তনে নানা প্রতিশ্রুতি দিয়ে 2006 সালের 30 জুন স্টেশনটি বন্ধ করে দেয় বিএনপি জামাত জোট সরকার। এখন কুড়িগ্রামে হচ্ছে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আর এর জন্য সড়ক ও নৌপথে ব্যাপক উন্নয়নের সাথে পুরাতন রেল স্টেশনটিও চালুর দাবি সাধারণ মানুষের। তারা বলছেন, পুরাতন রেল স্টেশন চালু করে কুড়িগ্রামের সাথে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ এবং শহর উন্নয়নে পুরাতন স্টেশনটি সঠিক ব্যবহার হোক। আমরা আশা করি আমাদের এই রেল স্টেশনটি পুনরায় চালু করে একদম আসাম পর্যন্ত আমাদের যে 100 বছর পুরনো যে যোগাযোগটা সেটা প্রতিস্থাপন করবে, এই আশাবাদ আমি সরকারের কাছে বা দাবিও জানাচ্ছি। এখানে নেতা মেলা আছে, এমপি মেলা আছে, কেউ উন্নয়ন করে না এই এলাকা। স্টেশন পরিত্যক্ত হয়ে গেলে আপনারা যে পারেন স্টেশনটা আবার নতুন করে আমাদের দেওয়া চিন্তা ভাবনা করেন একটু। আগে যেরকম এই রেলটা চালু ছিল, আমরা এখনো এই রেলটা চালু চাই। রেল কর্তৃপক্ষের দুর্লভ ব্যবস্থাপনার কারণে পুরাতন স্টেশনটি একেবারে গুরুত্বহীন হয়ে পড়ে। রেলের কর্তৃপক্ষের দাবি, পুরাতন স্টেশনটির তেমন গুরুত্ব নেই। ভবিষ্যতে গুরুত্ব বাড়লে স্টেশনটি আবার চালু হতে পারে। আপাতত স্টেশনটা আমাদের চালুর কোনো প্রয়োজনীয়তা নাই, উপযোগিতাও নাই, যেহেতু তার খুব কাছাকাছি আমাদের মেইন কুড়িগ্রাম স্টেশন। তো তবে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তখন সেটা প্রয়োজনীয়তার নিরিখে স্টেশনটা চালু করা ভবিষ্যতে হতে পারে। 1908 সালে কুড়িগ্রামে রেলপথ চালু করে ব্রিটিশ সরকার। ধল্লার অব্যাহত ভাঙনে স্টেশনটি নদী গর্ভে বিলীন হলে 1926 সালের দিকে বর্তমান পুরাতন শহরে 12 একর 42% জায়গার উপর স্টেশনটি পুনর্স্থাপন করা হয়। 1966 সালে কুড়িগ্রাম থেকে উলিপুর হয়ে চিলমারি বন্দর পর্যন্ত সম্প্রসারণ করা হয় রেলপথ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 19 দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুরন্ত 16কে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনূর্ধ্ব 19। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবারণ 15 এর আয়োজনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল স্টেডিয়ামে রাতের ফ্লাড লাইটে খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীদের এক মিলন মেলা বসে। অনুষ্ঠানে অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি এবং
অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। দুদিনের সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আগামীকাল, হতে পারে কয়েকটি চুক্তি। বিএনপি একটি ভুয়া দল, তাদের সঙ্গে জনগণ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রা। ঈদ ভাঙা বাজারে ক্রেতা কম থাকলেও চড়া নিত্য পণ্যের দাম। কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে 200 টাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।